আমি শ্রদ্ধেয় মশিউর রহমান সাহেবের কথা থেকে শুরু করি, কারণ উনি সরকারের ভিতরে উপদেষ্টা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। উনি আমার কথার বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যাখ্যা করেছেন যে আমি বাস্তবায়ন সক্ষমতাকে ইঙ্গিত করে বলেছি যে এত বড় কেন করা হচ্ছে। আমি আদৌ সেটা করিনি, আমি করেছি অর্থায়নের দৃষ্টিভঙ্গি থেকে। এটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে আপনারা জানেন রাজস্ব বাজেট থেকে বিন্দুমাত্র উদ্বৃত্ত নেই যেটা দিয়ে আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে অর্থায়ন করতে পারি। সেহেতু আপনার নিঃসন্দেহে এখানে সংযত হওয়ার জায়গা ছিল, নাহলে এই যে বাজেটটি হবে, কারণ বাজেট এক ধরনের ইঙ্গিত দেয়, বাজারকে দেয়, ভোক্তাকে দেয়, বিদেশিদের দেয়, বিনিয়োগকারীকে দেয়। সেই জায়গায় যদি ইঙ্গিতের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে সেই বাজেটের বাস্তবায়নও অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় আর কি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আপনারা যেখানে আলোচনা করছেন যে আপনারা দেখুন, যেই আলোচনাটা ওই স্ক্রিনে হচ্ছে আর যে আলোচনাটা আমরা করছি তার ভিতরে কি সামঞ্জস্য হচ্ছে কিনা, ওই মানুষগুলো যেই সমস্যাগুলোর কথা বলছে সেই সমস্যাগুলো কি আমরা প্রতিধ্বনি করছি কিনা। আপনারা এই মুহূর্তে ভালো করে দেখেন, যেই আপনার এই বাজেটের ভিতর দিয়ে যেই এই পর্যন্ত যেই সমস্ত তথ্য উপাত্ত এসছে তার ভিতরে দেখবেন আবার 60 থেকে 70% অবকাঠামো উন্নয়নের জন্য, পরিবহনের জন্য যাচ্ছে, যেখানে আমরা খুব ভালো করে জানি ন্যূনতম 30%-এর বেশি অতি মূল্যায়িত, এবং এই প্রকল্পগুলো একভাবে বাংলাদেশের রাজস্বের এক ধরনের ব্লিডিংয়ের জায়গায় এখানে সৃষ্টি হয়েছে। আর আপনারা দেখেন এই মুহূর্তে মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগের যেই ঘোষণাপত্র গঠনতন্ত্র আছে, যে নির্বাচনী ইস্তেহার আছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে কত শতাংশ কীরকমভাবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যাবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হতে যাচ্ছে, সেইখানে যেই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যেই বরাদ্দর কথা বলা ছিল তার অর্ধেক বরাদ্দও তারা পায়নি। আর ওখানে পরিবহন এবং অবকাঠামো যা বলা ছিল তার চেয়ে 1.5 গুণ টাকা ওখানে গেছে। এই যে খাতওয়ারি, এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এইটার ফলাফল আপনারা পাচ্ছেন। কারণ অর্থায়নের ফলে এটা থেকে, অর্থনীতি থেকে তো এক ধরনের সমাধান এক ধরনের আসতে হবে, সে আয়টা আসতে হবে। এটা নিয়ে বলা যায় আপনারা যদি সকলকে এই আজকের বাজেটের ভিতরে আগামী দিনে ধরবড়ি খাড়াবড়ি ধরে রাখেন, তাহলে বাংলাদেশের অর্থনীতির প্রতি অন্যায় করা হবে। এই মুহূর্তে একটি খুবই উদ্ভাবনী কৌশল করার কথা, একটা কৌশলপত্র দরকার। নতুন সরকার এসছে, নতুন সরকার যদি আবার সেই পুরনোভাবে ধারাবাহিকতায় অব্যাহতভাবে থাকে, তাহলে আমাদের যে প্রত্যাশাটা থাকে নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতার ভিতর দিয়ে, সেটা তো পূরণ হবে না। এবং আপনারা লক্ষ্য করে দেখেন যে সামাজিক সুরক্ষার কথা আমরা বলছি, সেই সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তির জায়গাটা হলো এবার ফসল ভালো হয়েছে। এবার ফসল ভালো হওয়াতে একটা খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য সুযোগ হয়েছে, সরকার সেখান থেকে ফ্যামিলি কার্ড দিয়েছে। এই ফ্যামিলি কার্ডগুলোকে যদি ডিজিটাইজ করে অ্যাক্সেস না করা যায়, এবং এর সাথে যদি সামাজিক সুরক্ষার যারা কার্ড পেয়েছে সেই নামগুলোকে যদি মিলানো না যায়, তাহলে যাদের জন্য করা হলো সেগুলি হলো না। আমি যেটা বলতে চাচ্ছি, সরকার মুখে যেটা বলে নীতির কথা, বাস্তবে পদক্ষেপের সাথে তা মেলে না অনেক সময়, এবং যেটাকে বাস্তবায়ন করে সেটা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে যথেষ্ট জবাবদিহিতা আসে না। এই জায়গাটাতে যদি আমরা মনোযোগ না দেই, শুধুমাত্র সাধারণ পদক্ষেপের এদিক ওদিক করে হবে না। আমি মশিউর রহমান ভাইয়ের আরও অন্যান্য কথা বলতাম, শুধু আমি এইটুকু বলি, 10 সেকেন্ড, বাংলাদেশের একদিকে বিনিয়োগ হবে না, ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিব না, এক্সচেঞ্জ রেট ঠিক করব না, ইন্টারেস্ট রেট ঠিক করব না, আর দুবাইতে 532 জন মানুষ বাংলাদেশের বাড়িঘর বানাবে, এই বাংলাদেশ তো আমি 71 সালে স্বাধীনতার সময় চাইনি।